প্রিয় শিক্ষার্থী, বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি সুনির্দিষ্ট সিলেবাস থাকার পরেও প্রশ্নপত্রের সোর্স সম্পর্কে আমাদের জানার জন্য এই নিয়মিত আয়োজন বিসিএস কোয়েশ্চেন ব্যাংক সলভ। আজকে আমরা 31 বিসিএস এর প্রিলিমিনারির ইংরেজি প্রশ্ন সলভ করব। দেখে আসি কোন কোন টপিকস থেকে আসলে প্রশ্ন হয়েছিল এবং আমরা সেভাবে পুঙ্খানুপুঙ্খ সলভও করে ফেলবো। সো আমাদের প্রথম কনসেপ্ট বলছে, ইন ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য one that best expresses the meaning of the given word। তার মানে best expresses বলতে আমরা আসলে সিনোনিমকে বোঝাই, সিনোনিম। ঠিক আছে, আমাদেরকে এই কনসেপ্টে আমাদের সমার্থক শব্দ লিখতে বলছে। প্রথম কনসেপ্ট বলছে স্পোরাডিক শব্দের অর্থ কি? আসলে বিচ্ছিন্ন। স্পোরাডিক শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, যেটাকে আমরা ডিভাইড বলতে পারি, আইসোলেট বলতে পারি। আইসোলেট পৃথক, স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে আছে, স্ক্যাটার। আবার যখন আমরা এক করে ফেলবো তখন তাকে আমরা বলবো অ্যামালগ্যামেট, পুঞ্জীভূত করা, একত্রীকরণ করে ফেলা। তাহলে স্পোরাডিক শব্দের অর্থ হচ্ছে স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে। যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ হ্যাপেনিং অ্যাট ইরেগুলার ইন্টারভালস। স্পোরাডিক, স্ক্যাটার্ড, ছড়িয়ে যাওয়া। আর এভাবে এক করে ফেলা, পৃথক করে ফেলা, আইসোলেট করা, সেপারেট করা। স্পোরাডিক, সেপারেট, আইসোলেট, ডিভিশন, এইভাবে বিভক্ত করে ফেলা, আলাদা করে ফেলা। আবার যখন আমরা একে এক করে ফেলবো, অ্যামালগ্যামেট, পুঞ্জীভূত করা, একত্রীকরণ করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। অমনিপটেন্ট শব্দের অর্থ কি? অমনিটা ল্যাটিন রুট থেকে এসেছে। অমনি শব্দের অর্থ হচ্ছে মানে অমনিপটেন্ট, সর্বশক্তিমান, ঈশ্বরকে বলা হয়। অমনি মানে সর্ব অর্থে ব্যবহার হয়। তাহলে সর্বশক্তিমান যে, ফেবল শব্দের অর্থ দুর্বল। ভোকাবুলারির উপর আমাদের খুব জোর দিতে হবে। আমরা খুব দ্রুতই আগামীকাল থেকেই আমরা যে আমাদের যে জিআরই যে 333 ওয়ার্ড এবং ওয়ার্ড স্মার্ট, এই সমস্ত ভোকাবুলারির ধারাবাহিক আমরা আসলে ভিডিওতে আপনাদের দিতে যাচ্ছি, যাতে প্রতিদিন ভোকাবুলারির সাথে ভোকাবুলারি গল্প শুনে শুনে শব্দের উৎসগুলো জেনে ভোকাবুলারি যেন এই গল্পের মতো করে মনে থাকে। একদম র্যান্ডম ভোকাবুলারি মুখস্থ করে আসলে আমার আপনার কারোরই মনে থাকবে না। সো ফেবল মানে দুর্বল, সুপ্রিম মানে সর্বশক্তিমান অর্থে বসে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ভালনারেবল শব্দের অর্থ অরক্ষিত, অরক্ষিত। বানান ভুল আছে, এটা ইম্পর্টেন্ট হবে, অথর্ব এমন অর্থে বসে। সো সুপ্রিম। পরের প্রশ্নে আছে রেপেল। রেপেল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, বাতিল করা। রেপেল অর্থাৎ বিলুপ্ত করা, যেটাকে আমরা অ্যাবোলিশ বলে থাকবো। অ্যাবোলিশ, বিলুপ্ত করা। কিন্তু আমাদের প্রশ্ন চাচ্ছে অল্টারনেটিভস, তার মানে অ্যান্টোনিম চাচ্ছে। তার মানে রিপিলের সিনোনিম হচ্ছে অ্যাবোলিশ, রিপিলের সিনোনিম হচ্ছে নলিফাই। নলিফাই শব্দের অর্থ বাতিল করা, ভেলিফাই, বাতিল করা অর্থে বসে। তাহলে আমাদের আইন করা, যেটাকে ইনঅ্যাক্ট বলবো, বিপরীত শব্দ। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে ইকুইটি। আবারও অল্টারনেটিভ চাচ্ছে। ইকুইটি মানে জাস্টিস, এটা তো সিনোনিম হয়ে যাবে। ইন্টিগ্রিটি মানে সাধুতা, সততার থেকেও বেশি কিছু। ইন্টিগ্রিটি নিয়ে মাদারিন ম্যানভিলের সেই বিখ্যাত চরিত্র জেরিকে মার্জরি কিনন রাউলিং বলেছিল হি ইজ অনেস্ট বাট মোর দ্যান অনেস্টি, এবং সততার থেকেও বেশি কিছু, সাহসিকতার থেকেও বেশি কিছু। অর্থাৎ ইন্টিগ্রিটিকে সৎ, সাহস অর্থে বসানো হয়, সাধুতার অর্থে বসে। সো আপরাইটনেস না, আমরা ইকুইটি না হয়ে বায়াস, যারা সমান না, পক্ষপাত, কারোর পক্ষে নাই, বায়াস। সমর্থকরা বায়াস হয়ে থাকে সাধারণত, যে দলের পক্ষ নাই, পক্ষপাত দুষ্ট হয়ে থাকে, বায়াস। তো ইকুইটি এর অল্টারনেটিভ অর্থাৎ অ্যান্টোনিম হবে বায়াস। এবার আমাদের বলছে এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেইজ অফ সামবডি, মানে ব্যাপক প্রশংসা করা। ইলিজি এবং ইউলোজির মধ্যে পার্থক্যটা কি আসলে? ইলিজি হচ্ছে শোকের কবিতা এবং এটি পোয়েম, মৃত ব্যক্তিকে স্মরণ করে লেখা হয়। আর ইউলোজি মানে শ্রদ্ধাঞ্জলি, যে বক্তৃতা, ওটা হচ্ছে বক্তৃতা, মানে স্পোকেন হয়। সাধারণত অন্ত্যেষ্টিক্রিয়া মানে কারোর শোক জ্ঞাপনের উদ্দেশ্যে যে বক্তৃতা অর্থে ব্যবহার করা হয়। তো আমাদের বলতেছি স্পিচ এবং এক্সপ্রেসিং হাই প্রেইজ, তাহলে অবশ্যই ইউলোজি উত্তর হয়ে যাবে। ইলিজি দুটোই শোক গাথা, একটা হচ্ছে শোকের কবিতা লেখা রিটেন ফরম্যাটে, আর ইউলোজি হচ্ছে কারো স্মরণ অর্থে, তাকে প্রশংসা করে বক্তৃতা আকারে প্রদান করা।
পরের প্রশ্নে আমরা চলে যাই, বলছে দ্য ওয়ার্ড শ্রাক। শ্রাক শব্দের অর্থ কি আসলে, কিসের সাথে সংশ্লিষ্ট? ছবি দেখেই বুঝতে পারতেছেন, মানুষ এই যে এরকম শোল্ডার একটু কি বলতেছে, টু রেইজ ইউর শোল্ডার স্লাইটলি, শোল্ডার একটু উঁচু করা, স্লাইটলি, অ্যান্ড দেন ড্রপ দেম ডাউন, তারপরে নিচু, এমন অর্থ। অর্থাৎ এটি কাঁধ সংশ্লিষ্ট, শোল্ডার সংশ্লিষ্ট, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, কনসেপ্টটা খেয়াল করি। এখানে হি বাক্যের কি সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কোয়াইট কিন্তু ইন্টেন্সিফায়ার, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের ঠিক পরের জায়গাটা হচ্ছে অ্যাজেক্টিভের, অর্থাৎ এই গ্যাপে অ্যাজেক্টিভ বসে যাবে। ক্লিয়ার? এবার আসি আনসাটল। আনসাটল শব্দের অর্থ দূরদর্শী নয়, অদূরদর্শী। অদূরদর্শী, অদূরদর্শী, আনসাটল। ইমপ্রুডেন্ট, প্রুডেন্ট মানে বিচক্ষণ, দক্ষ। ইমপ্রুডেন্ট শব্দের অর্থ অদক্ষ, বিচক্ষণ নয়। ডিপ্লোম্যাটিক মানে তো বুঝি আমরা কূটনৈতিক, এবং ইম্পোলাইট মানে অভদ্র। এখানে আমাদের সমস্ত যতগুলো পার্টস অফ স্পিচ ছিল সবগুলোই অ্যাডজেক্টিভ। আবার আমরা দেখি, লিঙ্কিং ভার্ব অ্যাডভার্বের পরে বসবে অ্যাডজেক্টিভ, সবগুলো দেওয়াও আছে অ্যাডজেক্টিভ। এদেরকেই আমরা বলে থাকি সেন্টেন্স কমপ্লিশন। অর্থাৎ ব্যাকরণ এখানে শুধু ওয়ার্ক করলো যে এই গ্যাপে কে বসবে, কিন্তু ভোকাবুলারি ছাড়া আসলে সম্ভব হলো না, ঠিক আছে। তার মানে হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল। লোকদের সাথে ভালো ডিল করতে হলে আপনাকে কি হতে হবে? অবশ্যই কিছুটা ডিপ্লোম্যাটিক হইতে হবে, তাই না? সো এই জায়গাতে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে সি অপশনটা কারেক্ট ফর্ম। এদেরকে আমরা সেন্টেন্স কমপ্লিশন বলি, বুঝতে পারছেন? সেন্টেন্স কমপ্লিশন কিভাবে বসবে? এই গ্যাপে বসলো কে? অ্যাডজেক্টিভ। 4টা অপশন বা 5টা অপশনই অ্যাডজেক্টিভ থাকবে, তখন আমাকে ভোকাবুলারি, ব্যাকরণ এবং ভোকাবুলারির এই মিলবন্ধন একসাথে কাজ করবে সেন্টেন্স কমপ্লিশনে। সো সি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে আমরা চলে আসি, দে সাফার্ড মাস। আচ্ছা, আমরা সবগুলো কনসেপ্টই দেখি আনটিল লেট অ্যালোন। এই যে লেট অ্যালোন কখন বসে বাক্যে? লেট অ্যালোন, হি কান্ট রিড বাংলা, সে বাংলায় পড়তে পারে না। লেট অ্যালোন ইংলিশ, তার আবার ইংরেজি পড়বে, এমন অর্থে বসে। অর্থাৎ লেট অ্যালোনের আগের বাক্যটি নাবোধক হয়, এবং লেট অ্যালোনের পরের বাক্য, শব্দ অথবা শব্দগুচ্ছ ওই নাবোধক বাক্যের তুলনায় অসম্ভবপর অর্থ প্রকাশ করে। সে হাঁটতেই পারে না, তার আবার দৌড়াবে, এমন। ওই নাবোধক বাক্যের তুলনায় লেট অ্যালোনের পরের যে শব্দ, শব্দগুচ্ছ কিংবা বাক্য অসম্ভবপর অর্থ প্রকাশ করে। আচ্ছা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এরা আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত অর্থে বসে। এদের আগের ক্লজটি প্রেজেন্ট হলে অ্যাজ ইফ অর অ্যাজ দো যুক্ত ক্লজটি পাস্ট, এটা পাস্ট হলে এটা পাস্ট পারফেক্ট। এখানে যে স্ট্রাকচার দেয়া আছে যে এটা পাস্ট আছে, এটা পাস্ট পারফেক্ট হবে, অনেকেই অ্যাজ ইফ বা অ্যাজ দো বসায় দিবে, কিন্তু এগুলো তো অবাস্তব অতীত অর্থে বসে। আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত, এমন অর্থে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এমন অর্থে বসে। কিন্তু এই বাক্যটা এমন না। দে সাফার্ড মাস, কখন? টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, ওই যে যখন, তার মানে সময় বোঝাচ্ছে এখানে। সিন্স, সিন্স হোয়েন এর ব্যবহার হয়েছে। টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, টর্নেডো যখন তাদের গ্রামে আঘাত এনেছিল, ঝড়, তখন সিন্স এর ব্যবহার। পরের প্রশ্নে আমরা চলে আসি, চুজ দ্য রং সেন্টেন্স বের করতে হবে। এই কারেকশনের উপরে নিয়ন্ত্রণ আনতে হলে আপনার আসলে সকল ব্যাকরণই জানতে হবে। আমরা দেখি যে বিসিএস সহ দেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসলে এই কারেকশন থেকে প্রশ্ন হয়ে থাকে। সেই জন্য প্রত্যেকটা বাক্যের উপরেই নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা আস্তে আস্তে দেখি। ডি নাম্বার দেখি, মাদার সাবজেক্ট, বড ভার্ব, মি অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড আইসক্রিম ডিরেক্ট অবজেক্ট। এই বাক্যের মধ্যে কোনো ভুলই নাই আসলে, তার মানে এই বাক্যটা কারেক্ট ফর্ম। ওকে, এবার আসি, দ্য লিডার বাক্যের সাবজেক্ট এক্সপ্রেসড ভার্ব হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট হিসাবে বসেছে, অবজেক্টের পরে অ্যাডভার্ব ফোর্সিবলি, কোনো ভুলই নাই। এবার বলতেছে দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, এখানে কোনো ধরনের আলটিমেটলি কোনো ভুলই আমরা পাচ্ছি না।
দ্য ল্যান্ড হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটি কিন্তু একটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। এবং আমরা জানি যে স্টেট ভার্ব অর্থাৎ বিলং, ল্যাক, resemble, consist of এই ভার্বগুলোর প্যাসিভ হয় না। তার মানে রং হচ্ছে এই এ অপশন, দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। এইটা আসলে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটাই কারেক্ট ফর্ম হবে। অথবা দ্য ল্যান্ড বিলং টু অ্যান ওল্ড লেডি, এটাকে কখনোই আমরা প্যাসিভে কনভার্ট করতে পারবো না। পরের প্রশ্নেতে আমরা চলে আসি, আবারও গ্রামাটিক্যালি রং অর্থাৎ নিচে ভুল বাক্য আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখি আস্তে আস্তে, খেয়াল করেন একটু, যে এই কনসেপ্টে বলা হচ্ছে হি সাবজেক্ট ওয়াজ অলওয়েজ আর্গুইং, ব্যক্তির সাথে হচ্ছে তাই উইথ, কোনো ভুল নেই, কারেক্ট ফর্ম বাক্য, কিন্তু এটি কারেক্ট বাক্য। এবার আসি, হিজ ফেলিওর রেজাল্টেড ফর ল্যাক অফ অ্যাটেনশন। আচ্ছা, এইখানে আমরা একটা ভুল দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিবেন। রেজাল্টের পরে খেয়াল করবেন, রেজাল্টের পরে প্রেপোজিশন রেজাল্ট ফ্রম, আবার রেজাল্ট ইন, এই দুটোই বসতে পারে। রেজাল্ট ফ্রম কখন হবে? যখন কজ থাকবে তারপরে। আর রেজাল্ট ইন কখন হবে? যখন ইফেক্ট থাকবে। রেইমন্ড মার্ফির কনসেপ্ট এটা। সো আমরা দেখি, হিজ ফেইলিওর রেজাল্ট ল্যাক অফ অ্যাটেনশন, তার মানে ব্যর্থতার কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশন, মনোযোগের অভাব। তাহলে কজ হলে রেজাল্টের পরে ফর বসে যাবে, আর যদি ইফেক্ট হয় তখন রেজাল্টের পরে ইন বসে যাবে। আমরা যদি এরকম লিখি, ল্যাক অফ অ্যাটেনশন রেজাল্টেড ইন হিজ ফেইলিওর, অর্থাৎ ব্যর্থতা হচ্ছে ফলাফল, তখন হবে রেজাল্ট ইন। আর কারণ হলে রেজাল্ট ফ্রম। রেজাল্টের পরে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি। রেজাল্ট ফ্রম কখন হবে? যখন কজ বোঝাবে। রেজাল্টের পরে ইন হবে তখনই যখন ইফেক্ট বোঝাবে। সো এই জায়গাতে আমরা এই বাক্যটাই আসলে ভুল আছে। সো বি নাম্বার উত্তর হবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্টলি স্পেলড ভলান্টারি। ঠিক আছে, ভলান্টারি, VOLUNTRY, সি অপশন গুলো সহজ বানান এসেছে। পরের কোশ্চেনে আমরা দেখি এক্সিলারেট। এক্সিলারেট, এই যে দুটো ভাওয়েলের মাঝে ডাবল হয়ে যাচ্ছে, এক্সিলারেট, এক্সিলারেট। সো বি অপশন কারেক্ট ফর্ম। পরের কোশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড সুনামি বানান মনে হয় সবাই পারেন, টি দিয়ে এভাবে শুরু হচ্ছে, এখানে আমাদের কোনো টাইম ওয়েস্ট না করি। While living in poverty, the poet had to, আমরা জানি the poet subject এটা ভার্ব, আমরা জানি have to, has to এবং had to এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনই ভার্বের বেস দিয়ে শুরু হয়েছে, এবং এই ভার্বের পরে আবার সবার শেষে প্রেপোজিশন রয়েছে। তখনই আমরা বুঝে ফেলতেছি গ্রুপ ভার্ব। খুব ভালো করে কিন্তু গ্রুপ ভার্বের উপরে নিয়ন্ত্রণ বাড়ান, গ্রুপ ভার্বের উপরে ব্যাপক নিয়ন্ত্রণ রাখতে হবে। ফল ব্যাক মানে পিছু হটা। পাস বাই মানে কি? পাস বাই শব্দের অর্থ পাস বাই উপেক্ষা করা, ধরেন অ্যাভয়েড করা, এক ধরনের উপেক্ষা করা। পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট করা, সহ্য করা। আর সি থ্রু মানে কাউকে আসলে পর্যবেক্ষণ অর্থে, বাট পর্যবেক্ষণ করে তার যে ধরেন সে একটা ভণ্ড মানুষ, বা এতদিন আপনার সাথে খুব অভিনয় করছিলেন, তার সেই ভণ্ডামি ধরে ফেলা, তার চালাকি ধরে ফেলা, তখন আমরা সি থ্রু ব্যবহার করি। পুট আপ উইথ মানে টলারেট করা, সহ্য করা, এবং পাস বাই শব্দের অর্থ অ্যাভয়েড করে যা, উপেক্ষা করা। ফল ব্যাক মানে পিছু হাঁটা আসলে। সো যখন দারিদ্রতার সময় কবিকে অবশ্যই সাফারিংস, তার দুঃখ দুর্দশা সহ্য করতে হয়েছিল, সো এই জন্য আমরা এখানে নিব পুট আপ উইথ। পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। ক্লিয়ার? পরের প্রশ্ন গ্রুপ ভার্বস থেকে এসেছে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ আমরা দেখতে পাচ্ছি এবার সবগুলো অপশনে প্রেপোজিশন আছে, তার মানে এই কনসেপ্টটা প্রেপোজিশন থেকে এসেছে। এবং প্রিপোজিশনের যে কাজটা আসলে কি হয়, প্রেপোজিশনের কনসেপ্ট হচ্ছে নাউনের সাথে আরেকটি নাউনের সংযোগ করা, প্রোনাউনের সাথে, নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের সংযোগ করা, অথবা নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভকে সংযোগ করা। এই হচ্ছে কাজ।
তো আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউসড, আবার রিডার্স হচ্ছে ব্যক্তি, অর্থাৎ একে আমি সামবডি ধরলাম। আ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, এটাকে আমরা সামথিং ধরলাম, তাই না, বস্তু। এখন আমরা দেখব এই চিরায়ত প্রেপোজিশন যেটা ইন্ট্রোডিউস somebody to something, অর্থাৎ কাউকে কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া অর্থে ইন্ট্রোডিউস টু ব্যবহার হয়, ইন্ট্রোডিউস টু ব্যবহার হবে, ঠিক আছে, ইন্ট্রোডিউস টু। সো আমরা সি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসি আমরা। এখানে ইন কন্ট্রাস্ট অফ, ইন কন্ট্রাস্ট টু, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রেপোজিশন দিয়ে শুরু আর প্রেপোজিশন দিয়ে শেষ। এরকম অনেক প্রিপোজিশনাল ফ্রেজের কথা জানেন, উইথ আ ভিউ টু, তাই না, এই যে উইথ আ ভিউ টু, বাই ডিন্ট অফ, প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন দিয়েই শেষ। ঠিক এখানে ইন কন্ট্রাস্ট টু হয়, ইন কন্ট্রাস্ট টু এমন হয়, ইন কন্ট্রাস্ট টু, বাট অন্যান্য কিছু এগুলো সবই বাদ চলে যাচ্ছে, এটা কারেক্ট ফর্ম। এবং ইন কন্ট্রাস্ট টু কখন ব্যবহার করা হয় আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, এদের পরে সবসময় কিন্তু নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ বসে। এই যে হিজ আর্লি স্টাডি, নাউন ফ্রেজ। দেখেন ইন কন্ট্রাস্ট টু বসে কিভাবে, আসলে আমি যদি বলি ইন কন্ট্রাস্ট টু সিটি লাইফ, নাউন ফ্রেজ, শহুরে জীবনের তুলনায় দ্য ভিলেজ লাইফ ইজ পিসফুল, এমন, দ্য ভিলেজ লাইফ ইজ পিসফুল, এইরকম অর্থে বসে। সো বলতেছে ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লি স্টাডি, তার ওই যে শৈশবের সেই আর্লি শুরু পড়া, ওই সময়ের পড়াশোনার তুলনায় প্রফেসরের নতুন স্টাডি ইন্ডিকেট করেছে যে, এমন অর্থে বসে। ইন কন্ট্রাস্ট টু হিজ ব্রাদার, তার ভাইয়ের তুলনায় হি ইজ calm, সে খুবই শান্ত, এমন অর্থে বসে, প্রেপোজিশনাল ফ্রেজ। পরে প্রশ্নে চলে যাই। অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস, তারা খুবই রেগুলার, বাই ফেটস অ্যান্ড স্টার্স, আমার মতো আসলে, বাই ফেটস অ্যান্ড স্টার্স। হ্যাঁ, এটা একটা ইডিয়মস, তার মানে ইডিয়মস গ্রুপ ভার্বস কিন্তু খুব ভালোভাবে শুরু করে দেন, বাই ফেটস অ্যান্ড স্টার্স, ইরেগুলার, অনিয়মিত। আচ্ছা, ফোর অল্টারনেটিভ। আচ্ছা, অল্টারনেটিভ বলা হচ্ছে একটা লাইনের মধ্যে এই যে রুমের নিচে দাগ দেওয়া রয়েছে, ওয়ান ডে উইমেন উইল হ্যাভ, একদিন নারীরা সেই সব কিছু পাবে, হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দেম, যা এতদিন তাদেরকে যা থেকে বঞ্চিত করা হয়েছে, একদিন তারা সেই লিজার, অবসর পাবে, মানি, অর্থ পাবে, আর পাবে রুম টু দেমসেলভস, নিজস্ব পরিসর পাবে। এখানে রুম বলতে জায়গা বোঝাচ্ছে না, স্পেস বোঝাচ্ছে, নিজস্ব সত্তাকে বোঝাচ্ছে, নিজস্ব পরিসরকে বোঝাচ্ছে। এই যে লেখাটা ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফের বিখ্যাত প্রবন্ধ আ রুম অফ ওয়ান্স ওন, ভার্জিনিয়া উলফের বিখ্যাত প্রবন্ধ থেকে এই লাইন, ওয়ান ডে উইমেন উইল হ্যাভ হোয়াট হ্যাজ, বলছে একদিন নারীরা উইল হ্যাভ, সবকিছু পাবে, হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দেম, যা এতদিন তাদেরকে যা থেকে বঞ্চিত করা হয়েছে। তারা অবসর পাবে, অর্থ পাবে, অ্যান্ড রুম টু দেমসেলভস, আর পাবে নিজস্ব পরিসর। ভার্জিনিয়া উলফের আ রুম অফ ওয়ান্স ওন প্রবন্ধ থেকে এই লাইনটা নেয়া। ক্র্যাফটি ম্যান কন্ডেম শব্দের অর্থ দোষারোপ করা, স্টাডিস নিন্দা করা, কন্ডেম শব্দের অর্থ যেটাকে আমরা ক্রিটিসাইজ করা, সমালোচনা করা বা নিন্দা করা অর্থে বসে। ক্র্যাফটি মেইন, মানে চতুর মানুষ বিদ্যাকে আসলে নিন্দা করে, সিম্পল মেন যারা, তারা বিদ্যা চর্চাকে প্রশংসা করে, আর ওয়াইজ মেন ওই বিদ্যা চর্চাকে কাজে লাগায়। অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লাইনগুলো ইদানিং কিন্তু এরকম লাইন তুলে দেয়া হচ্ছে, ঠিক আছে।
যে ক্রাফটি ম্যান কনডেমড স্টাডিজ, ধূর্ত মানুষ বিদ্যা চর্চাকে নিন্দা করে। সিম্পল যারা আমাদের মতো, আমরা বিদ্যা চর্চা বা বিদ্যার্থীদেরকে আমরা প্রশংসা করি, আর ওয়াইজ যারা তারা ওই বিদ্যা চর্চাকে কাজে লাগায়। অফ স্টাডিজ প্রবন্ধের বিখ্যাত উক্তি ফ্রান্সিস বেকনের। সো আমরা এখানে কনডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা অর্থে বসে। সো আমরা ডিনাউন্স শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা। লর্ড মানে প্রশংসা করা, অ্যাক্লেইম বা দাবি করা অর্থে ডিনাউন্স অর্থে ব্যবহার করব আমরা। টু এন্ড ইন স্মোক মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু কাম টু নাথিং একদমই আমরা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু কাম টু নাথিং, তাহলে আমরা সি অপশন কারেক্ট ফর্ম করে ফেললাম। এই ছিল সম্ভবত আমাদের 31তম বিসিএস এর কোশ্চেন। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিসিএস এর কোশ্চেন এবং আমরা দেখব কোন কোন টপিকস থেকে প্রশ্ন এসেছে এবং বছরের পর বছর বা সময়ের সাথে সাথে প্রশ্নপত্র প্রণয়নের যে পরিবর্তন হয়েছে সেটা এই প্রশ্ন ব্যাংক সলভের মধ্যে আমরা দেখব এবং এই পরিবর্তনশীল অর্থাৎ বদলে যাওয়া প্রশ্নের সাথে খাপ খায় আমাদের প্রস্তুতি নেব। সেই ধারাবাহিকতাই আমরা আছি প্রশ্ন ব্যাংক সলভের এই নিয়মিত আয়োজনে। আশা করি আপনারাও সবাই থাকবেন আমার সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।